কারোর উপকারে আসতে না পারলে অন্তত তার অপকার করা বা খারাপ চাওয়া উচিত নয়। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটি দরিদ্র ছেলের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। মন্টু একটি নির্দিষ্ট স্টেশনে ঘুরে ঘুরে সামান্য কিছু টাকার বিনিময়ে স্টেশনে আগত ইচ্ছুক যাত্রীদের জুতো পালিশ করত। বলা চলে এটাই ছিল তার প্রতিদিনকার জীবিকা। শারীরিক দিক থেকে ছেলেটি বড্ড দুর্বল প্রকৃতির ছিল। রোগা আকৃতির বছর 15 এই ছেলেটি একটি ছোট হাফ প্যান্ট এবং গায়ে হাফ হাতা গেঞ্জি পরে হাতে জুতো পালিশের কিছু সরঞ্জাম নিয়ে কোনো প্রকারে এ মাথা থেকে ও মাথা ঘুরে ঘুরে যার যখন প্রয়োজন সেই অনুযায়ী মানুষের জুতো পালিশ করে দেয়। এবার আসা যাক চঞ্চলবাবুর কথায়। চঞ্চলবাবু, যিনি কিনা শহরের বেশ বড় নাম করা একজন ব্যবসায়ী। একবার নিজের ব্যবসা সংক্রান্ত জরুরি কোনো ব্যাপারে ট্রেনে করে তিনি বেশ অনেকটা দূর যাওয়ার জন্য নির্দিষ্ট সময়ে স্টেশনে এসে পৌঁছালেন এবং স্টেশনে এসে ট্রেন আসার জন্য অপেক্ষা করতে লাগলেন। ওনার দুর্ভাগ্যবশত সেদিনই ট্রেনটা আসতে বেশ দেরি করায় তিনি স্টেশনে একটি চেয়ারের ওপর বসে বসে খবরের কাগজ পড়ছিলেন। এক মনে বসে খবরের কাগজ পড়তে পড়তে হঠাৎ তিনি অনুভব করতে পারলেন যে ওনার সামনে একটি বাচ্চা ছেলে এসে দাঁড়িয়ে রয়েছে। তিনি আর চোখে একটুখানি তাকিয়ে দেখলেন ছেলেটির হাতে জুতো সরঞ্জাম করার কিছু জিনিসপত্র রয়েছে। সেই ছেলেটি হলো সেই জুতো পালিশকারী ছেলেটি মন্টু। চঞ্চলবাবু খবরের কাগজ থেকে নিজের মুখটা উপরের দিকে তুলে ছেলেটির দিকে তাকিয়ে প্রশ্ন করে বললেন, কি হয়েছে তোমার, কি চাও? ছেলেটি তখন একটু ধীর স্থির এবং আধো আধো স্বরে বলে উঠল, বাবু, আপনার জুতোটা পালিশ করে দেব, আমাকে 10টা টাকা দেবেন। ছেলেটির কথা শুনে চঞ্চলবাবু অসম্মতি জানিয়ে একবার মাথা নাড়লেন। তখন ছেলেটি আবার চঞ্চলবাবুকে বলল, খুব ভালো করে পালিশ করে দেব বাবু। ছেলেটির কথা শুনে চঞ্চলবাবু তারপরে একটু কর্কশ স্বরে বলে উঠলেন, না না, আমার জুতো পালিশ করতে হবে না, তুমি এখন আসতে পারো। কিন্তু মন্টু নাছোড় বান্দা হয়ে চঞ্চলবাবুর পিছনেই পড়ে রইল। ও বারবার করে অনুরোধ করতে লাগলো জুতো জোড়া পালিশ করিয়ে নেওয়ার জন্য। মন্টুকে শেষে এতবার অনুরোধ করতে দেখে চঞ্চলবাবু বাধ্য হয়ে ছেলেটিকে বলল, ঠিক আছে, করে দাও তাহলে। এই কথা শুনে মন্টু মুখে একগাল হাসি নিয়ে চঞ্চলবাবুর জুতোখানা পালিশ করতে শুরু করলো। মন্টু শারীরিক গঠন খুব একটা শক্ত সামর্থ্য ছিল না, বেশ দুর্বল প্রকৃতির ছেলেই ছিল সে। ছেলেটার রোগা রোগা হাত পা এবং সেই রোগা রোগা হাত দিয়ে সে হাতে ব্রাশ নিয়ে বসে বসে চঞ্চলবাবুর জুতোখানা ধীরে ধীরে আলতোভাবে পালিশ করতে শুরু করলো। ছেলেটিকে এত কোমলভাবে ধীরে ধীরে জুতোটা পালিশ করতে দেখে চঞ্চলবাবু তাকে একবার ধমক দিয়ে বলে উঠলেন, এভাবে কেউ জুতো পালিশ করে নাকি? ভালো করে জুতোটা পালিশ করো, না হলে আমার সময়টাও বেকার হয়ে যাবে আর আমার টাকাটাও জলে চলে যাবে। এই কথা শুনে মন্টু নিজের হাতের পালিশ করার গতিটা সামান্য পরিমাণে বাড়িয়ে জুতোটাকে পালিশ করতে লাগলো। জুতোটা পালিশ করতে করতে রীতিমতো মন্টুর হাত কাঁপতে লাগলো। এদিকে চঞ্চলবাবু আরও রেগে গেলেন মন্টুর ওপর, ওর জুতো পালিশ করার আদব কায়দা দেখে। ঠিক এইভাবে মিনিট 5 কেটে যাওয়ার পর চঞ্চলবাবু বিরক্ত হয়ে পড়লেন প্রচণ্ড পরিমাণে। কিন্তু হঠাৎই তিনি দেখলেন মন্টুর বয়সী একটি ছেলে বেশ শরীর স্বাস্থ্যওয়ালা কোথা থেকে যেন এসে হাজির হলো এবং সেই প্রথমের ছেলেটির হাত থেকে জুতোখানা নিয়ে আর পালিশ করার সরঞ্জামগুলো নিয়ে সুন্দরভাবে মন প্রাণ দিয়ে গায়ে জোর দিয়ে জুতোটা পালিশ করতে লাগলো। সেই দ্বিতীয় ছেলেটি জুতো পালিশ করা দেখে মনে হচ্ছিল যেন ছেলেটি জুতো পালিশে একদম দক্ষ। এইভাবে প্রায় মিনিট 3-4 জুতোটা পালিশ করার পর সেই পরের বার আসা ছেলেটি চঞ্চলবাবুর জুতোখানা একদম চকচকে করে দিল। জুতো পালিশ হয়ে যাওয়ার পর ছেলেটি চঞ্চলবাবুর পায়ে জুতোখানা পরিয়েও দিল। এই পুরো ব্যাপারটা চঞ্চলবাবু বুঝতেই পারছিল না যে আসলে কি হচ্ছে। আগের ছেলেটি জুতো পালিশ করার জন্য এতবার অনুরোধ করলো, অথচ কোথা থেকে যেন একটা নতুন ছেলে চলে আসলো এবং চঞ্চলবাবুর জুতোখানা পালিশ করে দিল। যাই হোক, এইসব ভাবতে ভাবতে যখন ওনার জুতোখানা পালিশ হয়ে গেল তখন তিনি বুঝতে পারছিলেন না যে কাজের টাকাটা তিনি আসলে কাকে দেবেন, প্রথম ছেলেটিকে না দ্বিতীয় ছেলেটিকে। যাই হোক, বিচার বিবেচনা করে তিনি দ্বিতীয় ছেলেটিকেই টাকাটা দেবেন বলে ঠিক করলেন এবং তিনি নিজের পকেট থেকে 10 টাকার একটা নোট বার করে
ছেলেটির হাতে ধরিয়ে দিলেন। সেই ছেলেটি 10 টাকাটা প্রথমে সেই দুর্বল প্রকৃতির ছেলেটার হাতে দিয়ে বলল, নে ধর, তোর পারিশ্রমিকটা নে, আর অন্য কোনো কাজ খোঁজ। এই কথা শুনে সেই প্রথম ছেলেটা খুশি হয়ে 10 টাকাটা নিয়ে সামনের দিকে এগিয়ে চলে গেল। এই জিনিসটা দেখে চঞ্চলবাবু ভীষণই অবাক হয়ে গেলেন। দ্বিতীয় ছেলেটিও সেখান থেকে চলে যেতেই যাবে, কিন্তু চঞ্চলবাবু ওনার তীব্র কৌতূহলবশত ছেলেটিকে জিজ্ঞাসা করেই বসলেন, আচ্ছা, ব্যাপারটা কি হলো বলো তো? তুমি তো আমার জুতোটা পালিশ করে দিলে, তাহলে তোমার পারিশ্রমিকটা তুমি সেই প্রথম ছেলেটিকে দিয়ে দিলে কেন? এই কথা শুনে দ্বিতীয় ছেলেটি মুচকি হেসে উত্তরে চঞ্চলবাবুকে বলল, আসলে বাবু, আমাদের জুতো পালিশ করার ছেলেদের একটি গ্রুপ রয়েছে। এই প্রথমের যে ছেলেটিকে আপনি দেখলেন, ওর নাম মন্টু। ও আমাদের গ্রুপেরই একটি ছেলে। কয়েক বছর আগে এক পথ দুর্ঘটনায় মন্টু গুরুতর আহত হয়। তারপর ওর হাত পা ভেঙে যায়। এই দুর্ঘটনায় ও ভীষণভাবে দুর্বল হয়ে পড়ে শারীরিক দিক থেকে। কয়েক বছর অনেক কষ্ট করার পর ওর হাত পা ঠিক হয়ে গেল। ওর শারীরিক দুর্বলতা পুরোপুরি ঠিক হয়ে যায়নি, আর ঠিকঠাক তো খাওয়ারও খেতে পারে না, ফলে ওর শরীরটাই এরকম হয়ে গেছে। তখন চঞ্চলবাবু একটু অবাক হয়ে সেই দ্বিতীয় ছেলেটিকে জিজ্ঞাসা করলেন, তা ওর এত কাজ করার দরকার কিসের? ওর মা বাবা নেই? এই কথাটা শুনে সেই দ্বিতীয় ছেলেটি চঞ্চলবাবুকে বলল, ওর বাবা অনেক ছোটবেলাতেই মারা গেছেন। ওর ঘরে একজন বৃদ্ধা অসুস্থ মা রয়েছেন খালি। সেই মায়ের সেবা শুশ্রূষা করার জন্যই মন্টু খেটে খায়। ওকে আমরা অনেকবার বলেওছি ভিক্ষা করে খেতে, ফলে ওকে এই দুর্বল শরীর নিয়ে খাটতে হবে না। কিন্তু ওর সম্মান চলে যাবে সেই ভয়তে ও কাজ করে খেতে চায়। ভিক্ষে করে খাওয়াটা ও মোটেও পছন্দ করে না। আর কি জানেন তো বাবু, আমাদের জুতো পালিশ করার গ্রুপে একজন বয়স্ক দাদু রয়েছেন। উনিই আমাদের হেড। উনি আমাদের খুব ভালো ভালো কথা শোনান। উনি আমাদের বলেছেন যে ওকে স্টেশনে জুতো পালিশ করতে দেখলে আমরা যেন ওকে এসে সাহায্য করি এবং ওর পাওনা টাকাটা আমরা ওকে ফিরিয়ে দিই। সেই কারণেই আমরা যে যেখানে থাকি না কেন ছুটে চলে আসি ওর সাহায্য করার জন্য। এই কথা শুনে চঞ্চলবাবু বেশ আবেগপ্রবণ হয়ে পড়লেন এবং তিনি এটা খুব ভালো মতো বুঝতে পারলেন যে এই অসহায় নিম্ন শ্রেণীর মানুষগুলো যদি একে অপরকে উপকার করার মাহাত্ম্যটুকু বুঝতে পারে, তাহলে আমরা ঈশ্বরের কাছ থেকে সব কিছু পেয়েও একে অপরের সহযোগিতায় কেন এগিয়ে আসতে পারি না। এইটা ভেবে তিনি সেই দ্বিতীয় ছেলেটিকে হাতে সেই মুহূর্তে নিজের সামর্থ্য অনুযায়ী কিছু টাকা দিয়ে বললেন, ওই ছেলেটিকে টাকাটা দিয়ে দিও আর বলো ওর মায়ের চিকিৎসা করাতে। বন্ধুরা, সাহায্য করার মানসিকতা গড়ে তুলতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, আমরা এই পৃথিবী পৃষ্ঠে সমুদ্রের এমন একটা কিনারায় দাঁড়িয়ে রয়েছি যেখানে বড় বড় ঢেউ আমাদের দিকে তীব্র গতিতে তেড়ে আসছে। আমরা যদি একসাথে দলবদ্ধ হয়ে সেই ঢেউয়ের মোকাবেলা করতে পারি, তবেই আমরা জয়ের মুখ দেখতে পারব। দ্বিতীয়ত, অন্যের কাছ থেকে যতটা পরিমাণে আশীর্বাদ বা প্রার্থনা অর্জন করতে পারব, আমরা ঈশ্বরের ততটাই নিকটে পৌঁছাতে সক্ষম হব। তৃতীয়ত, ধন সম্পত্তি, অর্থ এইসব অর্জন করার তুলনায় বেশি গুরুত্বপূর্ণ হলো অন্যের আশীর্বাদ অর্জন করা এবং অন্যদের সঙ্গে আনন্দ ভাগ করে নিলে তবেই নিজে আনন্দে থাকা যায়। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।